একটা কথা ভাববেন না, সেটা হচ্ছে আমরা অনেকে ভাবি আমার বিসিএস হবে না, বিসিএস হবে না, বিসিএস হবে না, এমনি পরীক্ষা দিচ্ছি, এটা দিয়ে অনেক মেধাবী হতে হয়, আমি তো মেধাবী না। আমি কিন্তু পরীক্ষাটা দেওয়ার সময় আমার মাথায় এই বুদ্ধি ছিল না, এই ভাবনা ছিল না যে আমি চাকরিটা পাবো না। আমি যেটা ভাবতাম, আমার ফার্স্ট চয়েস ছিল কাস্টমস, সেকেন্ড ছিল পুলিশ। আমি মনে করতাম কাস্টমস হয়তো বা হবে না, পুলিশের লাস্টের দিকে কেউ বললো আমি জয়েন করবো, আমার যদি সিরিয়ালটা লাস্টেও থাকে আমি তাও জয়েন করবো, আমার একটা চাকরি দরকার, খুব দরকার একটা চাকরি। কিন্তু চাকরিটা পাবো এটা মাথায় ছিল না, চাকরিটা পাবো, কিন্তু ভালো করবো এত আমি চিন্তাই করি। ফার্স্ট আমার স্বপ্নও দেখিনি, সত্যি স্বপ্নও দেখিনি, এটা হয় না। আমি যা পাইছি এটা বাড়তি বোনাস, আমি তার যোগ্য। এখন যদি কেউ বলে রেজাল্টে ভুলছি, আমি বিশ্বাস করি। আচ্ছা, তো যেটা বলছিলাম, আপনারা দেখবেন আমাদের আমরা যখন ছোট থাকি তখন যখন আমরা বলি আমি মরে যাবো, আমি এই করবো, আমি বাসা ছেড়ে চলে যাবো, ছোটরা অনেক সময় বলে না এরকম মরে যাবো, এই কথাটা বলে। Good job, good job, good job. Thank you. Always strong. Yes. আমি তো লাইটিং হচ্ছে, লাইটিং আমি মিস দিলাম ভাই। আমি খাওয়া দাওয়া করছি, যাই হোক মাঝে মাঝে খাওয়া দাওয়া না করা খারাপ, তাহলে আমার মতো অবস্থা ঘুরে বেড়ে যাবে। শোনা যাচ্ছে কথা পেছন থেকে? পেছন থেকে শোনা যাচ্ছে না কথা? যাচ্ছে না? এখন যাচ্ছে? আচ্ছা, তো শুরু করি না? যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। তো একটা কাজ করি মাঝে মাঝে, আমি মাঝে মাঝে না করি, এটা করি, সেটা হচ্ছে প্রতি 15 দিনে একবার মোবাইল ফোন এবং ঘড়ি এই দুটো থেকে মুক্ত থাকেন, শান্তিতে থাকেন। মোবাইল ফোনের চেয়ে অশান্তির কোনো কিছু নাই। ওই দিন মোবাইল বন্ধ থাকবে, ঘড়ি বন্ধ থাকবে, এবং আপনার সবসময় আপনাকে দেন প্রতি 15 দিনে একদিন, এবং ইট রিয়েলি ফিলস গুড, ইট ফিলস গ্রেট। আমার মনে হয় ছুটির দিন যে কোনো একটাতে যদি আমি মোবাইল বন্ধ করে দিই, আমি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না যে আমি মোবাইল ফোন বন্ধ করে দিলে পৃথিবী হঠাৎ করে উল্টো দিকে ঘোরা শুরু করবে, এমন কিছু না। তো খুব ভালো লাগে এই জিনিসটা, করে দেখতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করবেন না, ধরেন আপনার একটা ফোন আসছে, আপনি জানেন সেই ফোনটা রিসিভ করলে আপনার মন কিংবা মেজাজ খারাপ হবে, দয়া করে সেই ফোনটা রিসিভ করবেন না। নিজেকে শান্তিতে রাখার জন্য আমরা কিন্তু অনেক সময় জানি এই ফোনটা রিসিভ করলে এখন মোটামুটি ক্যাঁ ক্যাঁ কুঁ কুঁ শুরু হবে, তারপরেও রিসিভ করি। এমন কিছু ফোন আসে না যাদের সাথে কথা বললে মেজাজ খারাপ হয়, কথা বলার সময় মনে হয় জীবন এত বড় কেন, আসলে এরকম কিছু ফোন আসে না? তো এগুলো মাঝে মাঝে রিসিভ করবেন না, শান্তিতে থাকবেন। আচ্ছা, হ্যাঁ, পরেরটা স্লাইড, আগেরটা। হ্যাঁ, আরেকটা খুব ইম্পর্টেন্ট টেকনিক ফলো করতে পারেন, সেটা হচ্ছে আপনি খুব পছন্দ করেন কিংবা খুব সম্মান করেন এরকম একজন মানুষ ঠিক করে তার 10টা ভালো গুণ কাগজে লিখেন। আপনি খুব পছন্দ করেন কিংবা খুব সম্মান করেন এরকম একজন মানুষের 10টা গুণ কাগজে লিখেন। লেখার পর মাঝে মাঝে ঠিক ওরকম করে অভিনয় করার চেষ্টা করেন। আপনি বিশ্বাস করেন যে আপনি, যেমন শাহরুখ খানকে ধরেন আপনার খুব পছন্দ, শাহরুখ খান যে স্টাইলে কথা বলে, যে স্টাইলে তাকায়, যে স্টাইলে হাসে, ওভাবে করে করার চেষ্টা করে দেখেন। সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন মাঝে মাঝে প্র্যাকটিস করেন। আপনার একটা চেঞ্জ আপনি 2 মাসের মধ্যেই দেখবেন, কাজটা করে দেখতে পারেন। আচ্ছা, যেমন হয় না যে আমরা কারো কথা বলার স্টাইল পছন্দ করি, আমরা বিশ্বাস করব আমি ওনার মতো কথা বলতে পারি, এবং সেই বিশ্বাস করে কথা বলব। এভাবে প্র্যাকটিস করলে আপনার নিজেকে ডেভেলপ করা সম্ভব। অনেকের কাজ করার স্টাইল আমাদের পছন্দ হতে পারে, অনেকের হয়তো বা হাতটা যেভাবে নাড়ায় সেটা পছন্দ হতে পারে, সেটা ফলো করেন, সেটা ফলো করে প্র্যাকটিস করেন, খুব কাজে দেয়। আচ্ছা, পরেরটা।
মাঝে মাঝে খুব কাজে দেয় জিনিসটা। ইনস্ট্রুমেন্টাল শুনতে পারেন, সফট মেলোডির কিছু ইনস্ট্রুমেন্টাল শুনেন, মনটাই ভালো হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় প্রেমিকার সাথে 1 ঘন্টা কাটানোর চাইতে একটা ইনস্ট্রুমেন্টাল শোনা অনেক ভালো, এরকমও হয়। তো শুনে দেখতে ভালো লাগে। কিছু ভালো ভালো মুভি দেখেন, ভালো কিছু নাটক দেখেন, ভালো একটা বই পড়েন, এবং আপনার যে অনুভূতি সে অনুভূতিটা ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার করেন। বন্ধুরা লাইক দিলে তো ভালো লাগবে না? আমরা লিখি তো লাইক পাওয়ার জন্য, আমি পার্সোনালি লিখি লাইক পাওয়ার জন্য, আর কোনো কিছুর জন্য লিখি না। যদি কেউ লাইক না দিত আমি লিখতাম না, সত্যি কথা। আচ্ছা, যে কাজটা করতে গিয়ে অন্য সবাই 30 সেকেন্ডে করা বন্ধ করে দেয়, সেই কাজটা যদি আপনি কমপক্ষে 22 মিনিট টানা করতে পারেন, 22 মিনিট, 30 সেকেন্ডে অন্যান্যরা যে কাজটা বন্ধ করে দেয় বিরক্ত হয়ে, যদি আপনি সেই কাজটা 22 মিনিট করতে পারেন, তাহলে আপনি সে কাজে বস হয়ে যাবেন। ওই সময়ে যতই বিরক্তি লাগুক না কেন, যতই যেমন লাগুক না কেন, কাজটা ছাড়বেন না, করা বন্ধ করবেন না, করতে থাকবেন, আপনি বস হয়ে যাবেন। আর মাঝে মাঝে যে কাজগুলো খুব বিরক্তিকর বা করা দরকার কিন্তু করা হয় না, এমন কিছু কাজ করতে পারেন। ধরেন আপনার একজনকে ফোন দিতে হবে, কিন্তু সে ফোনটা দেওয়া হয়ে ওঠে না, আজকে দিব, কালকে দিব, পরশু দিব করে দেওয়া হয়ে ওঠে না, ফোন দিয়ে দেন। আপনার বাসার কমরটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে ফেলেন, যতই বিরক্ত লাগুক। এতে দুটো লাভ হয়, একটা হচ্ছে কাজটা দ্রুত করা যায় এবং ভালোভাবে করা যায়। আচ্ছা, পরেরটা আমি জানি না এই স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা পেছন থেকে। এখন আমি একটা ভিডিও ক্লিপ চালাবো, সেই ক্লিপটা দেখলে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে, আমি চাই আমরা এই মুহূর্তে সবাই মিলে সেই রকম করে একটা ক্রাশ খাবো, নারী পুরুষ নির্বিশেষে সবাই। আসেন ভাই, একটা ক্রাশ খাই না? দেখেন, এখানে একজন মানুষ খুব ভালো করে, খুব সুন্দর করে গিটার বাজায়। কিভাবে বাজায় দেখেন। কিছু কিছু মানুষের জোস কেন, এত বেশি জোস কেন, তার পরিচয়টা আমি আপনাদের দিয়ে দিই। উনি হচ্ছেন হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং উনি হচ্ছেন ওনার ব্যাচের টপার, ফার্স্ট বয় যেটাকে আমরা বলি আর কি। আর এই ধরনের এত ভালো, হাতের মধ্যে কি কতগুলো করে না, পিক বলে মনে হয় না, পিক বলে না, ওরকম পিক করা ছাড়া এইভাবে করে গিটার বাজাতে আপনাদের কি মনে হয়? কয়দিন পরিশ্রম করতে হবে আপনাদেরকে? কি মনে হয়? কমপক্ষে 10 বছর, 10,000 ঘন্টা কাজ করতে হবে এই ধরনের করে গিটার বাজানোর জন্য। বলি না আমরা অনেক সময় আল্লাহ আসলে সবাইকে সব কিছু দেয় না, যাকে সুন্দর করে দেয় তাকে অনেক গুণ দেয় না, আল্লাহকে সব কিছুই দিচ্ছে, সব কিছুই দিচ্ছে। ওই জন্য বললাম, এইটা দেখলেই ক্রাশ খাওয়া স্বাভাবিক। আসলে এই ধরনের মানুষের উপর ক্রাশ রাখার একটা ক্রাইম। হ্যাঁ, আচ্ছা, পরেরটা ক্রাশ সংক্রান্ত একটা বুদ্ধি দিই। সেটা হচ্ছে, আমরা যাদের উপরে ক্রাশ খাই, প্রতি সপ্তাহে একটা করে তাদেরকে চিঠি লিখবো, প্রেম পত্র লিখবো, এক এক সপ্তাহে এক একজনকে। চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন, বলতে পারেন এটার উপকারিতাটা কি। আমি লিখি, এখনো লিখি। আমার স্বপ্নে কিছু নায়িকা আছে, সুচিত্রা সেন। যখন আমি সত্যজিৎ রায়ের চারুলতা দেখছিলাম, তখন মনে হয়েছে মাধুরীকে না পেলে জীবনে আসলে কোনো লাভ নেই বেঁচে থেকে। যখন স্বপ্ন করছিলাম, তখন মনে হয়েছে স্বপ্নের মতো কাউকে দিলে আমি দুনিয়া ছেড়ে যেতে পারি, ওরকম মনে হচ্ছিল। তো তাদেরকে আমি চিঠি লিখি, যাদের কখনো জীবনে পাবো না তাকে আমি চিঠি লিখি। চিঠি লিখলে হয় কি, চিন্তাভাবনার একটা পরিশুদ্ধি ঘটে এবং চিন্তাভাবনা অনেক ভালো ভালো চিন্তাভাবনা করতে ইচ্ছে করে। এবং বিউটিফুল মাইন্ড ওগুলো দেখছেন তো, বিউটিফুল মাইন্ড নাই। তো বিউটিফুল মাইন্ড থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। চারপাশে অনেক ধরনের মানুষ আছে, আপনি আপনার মতো করে একটা রাজ্য তৈরি করে বাস করেন, একটু খুব ভালো লাগে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা কাজ করতে পারেন। আপনার মৃত্যুর পর আপনার কবরের গায়ে কি লেখা থাকবে, আজকে বাসায় গিয়ে লিখে ফেলেন এবং নিজেকে সেই কাজটা করার জন্য প্রিপেয়ার করেন। আমি আবারও বলছি,
আপনার মৃত্যুর পর আপনার কবরের গায়ে কি লেখা থাকবে সেটা আজকে বাসায় গিয়ে লিখে ফেলেন অনেক চিন্তা ভাবনা করে এবং নিজেকে সেভাবে প্রিপেয়ার করেন। আমি আমার কবরের গায়ে যেটা লেখা থাকবে বলে ভেবেছি সেটা হচ্ছে এরকম, এখানে যে মানুষটি শুয়ে আছে সেই মানুষটি মৃত্যুর আগে বেঁচে ছিল, এটা আমি লিখবো আমার কবরের গায়ে এবং আমি সেভাবে করে এই কাজ করি। আচ্ছা, আপনার 15টা বাজে দিক একটা কাগজে লিখে ফেলেন, আপনার 15টা বাজে দিক একটা কাগজে লিখে ফেলেন এবং সেই দিকগুলোর কিছু কিছু থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। যখনই একটা থেকে মুক্তি পাবেন তখনই কি করতে হবে, নিজেকে বলছিলাম গিফট দিতে হবে। আসলে গিফট দেন, চকলেট থেকে পছন্দ করলে চকলেট কিনে দেন। আমি চকলেট খেতে পছন্দ করি, আমি চকলেট কিনে খেয়ে ফেলি, ইট ফিলস গুড। খুব চাইল্ডিশ মনে হতে পারে ব্যাপারগুলোকে, কিন্তু আসলে কাজটা করে দিতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রকাশ্যে নিজের বাজে দিকগুলো নিয়ে ঠাট্টা করবেন, প্রকাশ্যে নিজেকে নিয়ে ঠাট্টা করবেন, তামাশা করবেন। না হলে হবে কি, আপনাকে নিয়ে অন্যরা তামাশা করা শুরু করবে এবং যদি তাদের হাতে গিয়ার তুলে দেন, স্টিয়ারিং তুলে দেন, তারা ইচ্ছা মতো আপনাকে পৌঁছাবে। সো নিজেকে আগেই পৌঁছান, কোনো সমস্যা নেই, এটা মাঝে মাঝে করেন। আচ্ছা, পরেরটা, প্রায় সময় ভাবার চেষ্টা করেন আপনি যদি এই মুহূর্তেই মারা যান। আমাদের লাইফে কিন্তু মৃত্যু যে কোনো সময় আসতে পারে এবং আমাদের সবার সেটার জন্য প্রস্তুত থাকা উচিত। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমার মৃত্যুর পর আমার পরিবারের বাইরে কে কে কাঁদবে আমার জন্য, এবং চেষ্টা করেন যত বেশি সম্ভব ওই কান্নাকাটি করার মানুষের লিস্ট বাড়াতে। ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? খুব কাজে দেয়। আচ্ছা, ও আরেকটা জিনিস বলে নিই, আমরা শুনি না যে আমি আসলে লাইফে অনেক কিছু চাইছিলাম, পাই নাই, যা চেয়েছি তা পাই নাই। এটা তো আমাদের খুব কম একটা কথা, তাই না? আমি প্রায় সময় ভাবি আমরা লাইফ থেকে যা চাই তা আসলে পাই না, আমরা ততটুকুই পাই যতটুকু আমাদের দরকার, এই বাইরে কোনো কিছু আমরা পাই না। এই ভাবনাটাকে মাথায় রাখেন, আমার কাছে মনে হয় অনেক শান্তি লাগে। এই ভাবনাটাকে মাথায় রাখেন, আমরা যা চাই তা পাই না, আমরা কি পাই, যতটুকু দরকার, আমাদের দরকার। বিশ্বাস করে, এটাকে বিশ্বাস করে ভাবতে হবে প্লিজ। এগুলো কোনো ব্যাখ্যা হয় না, এগুলো কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। আপনার কাজ করে যাও, পরিশ্রম করে আপনার কাজ থেকে করে যাও, আর কোনো কিছু না। আচ্ছা, কোনো কিছুকে অন্ধভাবে ফলো করবেন না। যে পরামর্শই গ্রহণ করেন না কেন, যে পরামর্শই শুনেন না কেন, সেটাকে আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে করে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, আপনি যেরকম হতে চান সেরকম লোকের সাথে বেশি বেশি মিশান। যে লোক খেতে ভালোবাসে তার সাথে ঘোরাঘুরি করলে কিন্তু আপনার ওজন কমবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, ডেইলি 30 মিনিট কোনো কথা না বলে চুপ করে থাকবেন। ডেইলি 30 মিনিট কোনো কথা না বলে চুপ করে থাকবেন। যদি নেহায় কাউকে কোনো কথা আপনাকে রেসপন্ড করতে হয়, ইশারায় কথা বলবেন। এটা প্র্যাকটিস করতে পারেন, এটা মনের শক্তি বাড়াতে সাহায্য করে। আরেকটা কাজ করতে পারেন, প্রতিদিন 2 মিনিট আপনার ঘড়ির দিকে একান্ত মনে তাকিয়ে থাকবেন, অন্য সকল চিন্তা বের করে। প্রতিদিন 2 মিনিট এই কাজটা আপনি 2 সপ্তাহ করে দেখেন, আপনার মনোযোগ পাবেন। 2 সপ্তাহ করে দেখেন, রেজাল্ট পাবেন। আচ্ছা, পরেরটা, আপনার মধ্যে দুটো অপশন, হয় রাত্রে দেরি করে ঘুমাতে হবে অথবা ভোরবেলায় উঠতে হবে, আর কোনো অপশন খালি নাই। তবে ভোরবেলা উঠলে একটা সুবিধা হচ্ছে ভোরটা দেখা যাবে, আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমরা যখন রাত্রে পড়াশোনা করি তখন পড়াশোনা করি কিন্তু মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে। ঠিক না, 3 ঘন্টা পড়াশোনা করছি ফেসবুক মেসেঞ্জারে। যেহেতু ভোরবেলায় খুব একটা বেশি লোকজন ওঠে না, তো ভোরবেলায় উঠলে লাভ দুটো, ফোন দেখতে পারবেন আর পড়াশোনা করা হবে। আরেকটা ব্যাপার মনে রাখবেন, আমি বলি মাঝে মাঝে, আপনি লাইফে কখনো একই সাথে ঘুমানোর সুখ এবং ভোর দেখার আনন্দ একসাথে পাবেন না। আপনাকে যে কোনো একটা ছাপ দিতে হবে। যদি আপনি ঘুমানোর সুখ পেতে চান, ভোর দেখার আনন্দ আপনার ভাগ্যে ঢুকবে না। যদি ভোর দেখার আনন্দ পেতে চান, ঘুমানোর সুখ ঢুকবে না। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, কোনো একটা কাজ খুব করে শুরু করে দেবেন। আমাকে কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, তিনটা জিনিস। কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, খাতায় লিখে লিখে প্ল্যান করবেন, একটা নোটবুকে লিখে লিখে প্ল্যান করবেন, এরপর শুরু করবেন। আমরা বেশিরভাগ মানুষই পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমের ফলাফল না পাওয়ার পেছনে এটা একটা কারণ বলে আমার কাছে মনে হয়েছে।
দিন রাত্রি পরিশ্রম করি, কিন্তু কাজটা আসলেই কিভাবে করা দরকার, পরিশ্রম করলেই কিন্তু হয় না। পরিশ্রম করলেই যদি সবকিছু হতো তাহলে কিন্তু বনের রাজা হতো কাঠাস, সিংহ হতো না। সো কাজটা আসলেই কিভাবে করতে হবে সেটা জানার জন্য যথেষ্ট সময় দেন, হুট করে কাজ শুরু করে দেবেন না। আচ্ছা, আরেকটা কাজ আমরা করি মাঝে মাঝে, সেটা হচ্ছে আগামী 10 দিন আমাকে কি কি কাজ করতে হবে, আগামী 10 দিন আমাকে কি কি কাজ করতে হবে সেটা নিয়ে কম ভাববেন। আপনাকে এই মুহূর্তে আগামী 10 মিনিটে বা আগামী 2 ঘন্টায় কি কি কাজ করতে হবে সেটা নিয়ে বেশি ভাবেন। 10 দিনের চিন্তা ভাবনা যদি করা শুরু করেন, ভয় চলে আসবে, কাজটা করার পিছনে একটা ভয় চলে আসবে। গাড়ির হেডলাইট যখন, গাড়ির হেডলাইট থাকে না সামনে, হেডলাইট যখন সামনের কিছু অংশ আলোকিত করে তখন কিন্তু সে পুরো রাস্তাটা আলোকিত করে না। আমাকে যেখানে পৌঁছাতে হবে, যেটা আমার ডেস্টিনেশন, ওই ডেস্টিনেশন কিন্তু আলোকিত করে না। হেডলাইট হচ্ছে সামনের কিছু অংশ আলোকিত করে এবং আমরা জেনে যাই ওইটুকু অংশ যাওয়াটা আমাদের জন্য নিরাপদ নাকি নিরাপদ না, ওটা জেনে আমরা পার করি, তাই তো? যদি আমাদের ফুল ডেস্টিনেশন যদি হেডলাইট আলোকিত করতো, ফুল ওয়েটা যদি আলোকিত করতো, তাহলে হয়তো আমরা অনেক দূরে দেখতাম একটা ছিনতাইকারী দাঁড়ায় আছে, আমি যদি যাই সে আমাকে ধরবে, তো আমরা আমাদের জার্নিটা স্টার্ট করলাম না। এমনও হতে পারে আমি ওই রাস্তায় বা ওই জায়গায় যাওয়ার আগে সে অন্য কাউকে ছিনতাই করে সেখান থেকে ভাগতে হইতে পারে না, পারে তো? কিন্তু আমি যদি আগে থেকে দেখে ফেলি ওখানে ছিনতাইকারী দাঁড়িয়ে আছে, তাহলে হয়তো আমার জার্নিটা স্টার্ট করা হবে না। আচ্ছা, পরেরটা, বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স এবং অ্যাচিভমেন্টের মধ্যে রিলেশন খুব একটা ভালো না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ইন্টেলিজেন্স এবং অ্যাচিভমেন্টের মধ্যে রিলেশনশিপ খুব একটা ভালো না। যদি ভালো হতো, আপনারা দেখেন পৃথিবীতে যারা বিভিন্ন ক্ষেত্রে গ্রেট হয়েছেন তাদের মাত্র 15% লোক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ভালো স্টুডেন্ট ছিলেন। সো যারা অনেক বড় হয়েছেন লাইফে তাদের বেশিরভাগই 85% লোকই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কখনোই কোনো কালেই ভালো স্টুডেন্ট ছিলেন না। সো আমরা যারা ভালো স্টুডেন্ট না, আমরা তো স্বপ্ন দেখতেই পারি নাকি, পারি না? আচ্ছা, এরপরে হচ্ছে খুব রেগে গেলে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে 100 থেকে 1 পর্যন্ত গুনতে থাকেন। ইট ওয়ার্কস, ইট ওয়ার্কস, এটা কাজ করে। মানে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে 100 থেকে 1 পর্যন্ত গুনতে থাকেন, এর আগেই রাত চলে যাওয়ার কথা। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ঘরের সিলিং এর কোনায় যে টিকটিকিগুলো দৌড়াচ্ছে ওদের দিকে তাকায় থাকেন। টিকটিকি না থাকলে ওখানে তাকিয়ে আপনার লাইফে কোনো একটা সাকসেসের কথা স্মরণ করেন, কোনো একটা সাফল্যের কথা স্মরণ করেন, রাত চলে যাবে। আচ্ছা, আরেকটা কাজ করবেন না, সেটা হচ্ছে যারা গ্রেট ম্যান, যারা বিভিন্ন ক্ষেত্রে গ্রেট, কখনোই তাদের নিন্দা করবেন না। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি যার সমপর্যায়ের না তার সম্পর্কে বাজে বলার কোনো যোগ্যতাই আমার নাই, আমি এটা ভাবি। এবং গ্রেট ম্যানদের যে ভালো দিকগুলো, সেই ভালো দিকগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করেন, রেপ্লিকেট করার চেষ্টা করেন। কারণ পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে নিন্দা করা, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পারফর্ম করা। আপনি পারফর্ম করেন। আচ্ছা, অফ হয়ে গেছে, চার্জার মনে হয় নাই। কথা শোনা যায় পেছন থেকে? যাই। আচ্ছা, গলা ছেড়ে গান গাইতে পারেন, এটা খুব কাজে দেয়। অথবা আপনার পছন্দের কোনো কবিতা আবৃত্তি করতে পারেন। এবং গলা ছেড়ে গান গাইবার সময় কারোর সাথে না গাওয়াটাই ভালো আর কি। এর কারণ হচ্ছে আপনার গানের মাধুর্য অনেকে সহ্য না হতে পারে। তবে আমার এক বন্ধু ছিল, ও এখন কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে। তো সে এমন সাহসী মানুষ আমি আমার লাইফে কম দেখছি। এত বাজে গলা নিয়ে কিন্তু এত উচ্চ স্বরে সবার সামনে গান গাইতে পারে, ওকে না দেখলে বিশ্বাস করা কঠিন। এবং শুধু তাই না, সে কখনোই কাউকে কেয়ার করতো না। সে বলতো, দোস্ত আমি তোদের জন্য গান গাচ্ছি, আমি গান গাইতেছি আমার জন্য, তোরা যদি এখানে না থাকতে চাস চলে যাস, সমস্যা কি, কিন্তু আমি গাইবই, এটা আমার খুব আনন্দ দিচ্ছে। আমার ওর এই ফিলোসফিটা আমি খুব পছন্দ করি। আপনি গান গাইবেন আপনার জন্য, কে কি বললো না বললো এতে তো আপনার কিছু এসে যায় না। আপনি গান গাওয়ার ফলে আপনার যে আনন্দটা হবে, ওই আনন্দ তো আর সে ফেরত দিবে না, সে আনন্দটা আপনি তার কাছ থেকে পাবেন না। সমস্যা কোথায়? আমি গান গাইব।
গান যেমনই হোক, আমি গান গাইবো আমার জন্য। আমার সে বন্ধু কবিতা আবৃত্তিও করতো আর কি, বা কবিতা আবৃত্তি করতো বলে দাবি করতো। একটা স্যাম্পল শোনাই, বিশ্বাস করবেন, মানে আমি কিন্তু মনে করবেন না ঠাট্টা করতেছি, ওইভাবে করে কবিতা আবৃত্তি করতো। আজকে তোমাদের রবির কর কেমন বসিল প্রাণের পর, কেমন বসিল গুহার তোমার পাখির খান, মানে weird, just weird। আমি বলি দোস্ত কি হার্ট অ্যাটাক করে মারা যান খাম, বলে কেন, এটা আবেগ দিয়ে করতে হবে, আমি আবেগ আনতে পারতেছি না। কিশোর কুমারের গান গাইতো, যদি কেউ, আমি তো বুঝতে, আমি কিশোর কুমারের ফ্যান, আমি বুঝতামই না সে কিশোর কুমারের গান করতেছে, সুর কোথায়, তাল কোথায়, লয় কোথায়, সে কোথায়, মানে ভয়াবহ অবস্থা। এটা ব্যাপার না কোনো, সে এখনো বিদেশ থেকে, এবং সেই জন্য খুব মজা করে, বুঝছেন। ধরেন সে আমাকে ফোন দিল ভাইবারে, আমি ধরি নাই, সে ভাইবারে টেক্সট পাঠায়, দোস্ত ফোনটা রিসিভ করে, আমি গান শোনাবো না। সে নিজেকে নিয়ে অনেক মজা করে এবং সে লাইফটাকে খুব এনজয় করে, আই লাইক ইট। আচ্ছা হ্যাঁ, পরেরটা, জীবনের সকল ক্ষেত্রে আমি এটা করি সাধারণত এবং করে যাবো সিদ্ধান্ত নিছি, জীবনের সকল ক্ষেত্রে যারা অতি বুদ্ধিমান এবং মহাপণ্ডিত তাদেরকে এড়িয়ে চলেন। এই দুই ধরনের ব্যক্তিকে এড়িয়ে চলবেন, অতি বুদ্ধিমান এবং অতি পণ্ডিত। অতি বুদ্ধিমান এবং অতি পণ্ডিত লোকজন সাধারণত দুটো কাজ করে, হয় ওরা নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনার ক্ষতি করবে, অথবা আপনার আত্মবিশ্বাস ভেঙে দিবে। সো তাদেরকে এড়িয়ে যান, তারা তেমন কোনো লাইফে কাজে লাগে না। আচ্ছা, যতটুকু সম্ভব টিভি দেখার সময় বাঁচিয়ে প্রার্থনা করেন, ভালো একটা বই পড়েন, গান শোনেন, অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ভালো লাগবে। নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য কাইজেন পদ্ধতি ব্যবহার করেন, আর কখনোই লাইফে নিজেকে আরেকজনের সাথে কম্পেয়ার করবেন না। আপনি নিজেকে কম্পেয়ার করবেন নিজের সাথে। আপনি আজকে কোন অবস্থানে আছেন, যদি কালকের আপনি আজকের আপনির চাইতে একটুও ভালো হন, ইউ আর সাকসেসফুল। আমি আবারও বলছি, যদি কালকের আপনি আজকের আপনির চাইতে একটুও ভালো হন, ইউ আর সাকসেসফুল। যারা কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছেন বা শুরু করবেন, তারা দেখবেন অনেকেই আগে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আমাদের সাথে পারতাম না, আমি বাকি 4টা বিষয় মোটামুটি পারতাম টিউশনি করার সুবাদে, কিন্তু এই 2টা বিষয় মোটেও পারতাম না। তো কোচিংয়ে গিয়েছিলাম, কোচিংয়ে যখন মডেল টেস্ট দিলাম, প্রথম মডেল টেস্টে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পেয়েছিলাম 100-তে 17। ওটা ছিল লোয়েস্ট মার্কস, এটাতে বলার অপেক্ষা রাখে না। সেকেন্ড লোয়েস্ট মার্কস ছিল 100-তে 38, আমার দ্বিগুণের চাইতেও বেশি। তখন আমি চিন্তা করলাম, সব আপনার ক্লাসের একটা অমানুষ টাইপের স্টুডেন্ট ম্যাথসে পাই 99, আপনি পাইলেন 20, অমানুষ হবে 99 পাশে মানুষ হবে। এখন আপনি পাইলেন মনে করেন 20, এখন আপনি চিন্তা করলেন এই আমাকেও 99 পাইতে হবে, না হলে আমি আমার জীবন সব বিসর্জন দিয়ে দিব। দেখেন আপনার বন্ধু, ও কিন্তু 99 বা 100 কিন্তু একদিনে পায় না, একদিনে পায়, এটা কিন্তু দীর্ঘদিনের চেষ্টার ফসল, দীর্ঘদিনের সাধনার ফসল, একদিনে হয় না। আমি আপনাকে বলবো, আপনি আজকে 20 পাচ্ছেন 100-র মধ্যে, আগামীকাল আপনি পেলেন 24, তো অঙ্কে পাস হয় মনে করেন 33-এ, 100-তে 33-এ পাস, আপনি কিন্তু ফেল করছেন 24 পেয়ে। কিন্তু আমি আপনাকে বলবো ইউ আর সাকসেসফুল, বিকজ আপনি আপনাকে ছাড়িয়ে যেতে সমর্থ হয়েছেন। ক্লিয়ার কথাটা? এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে তো ওর মতো হতে পারবো না, পারবেন, তবে সেটার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি নিজেকে ডেভেলপ করতে হবে, যেটাকে জাপানি ভাষায় বলা হয় কাইজেন। কাইজেন বলে, কাইজেন, কাইজেন মানে হচ্ছে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। আপনি থামতে পারবেন না, আপনি একটু একটু করে নিজেকে ডেভেলপ করেন। গতকালকের আপনির চাইতে আজকের আপনি একটু বেশি পরিশ্রম করেন, একটু বেটার অ্যাচিভ করেন, তাহলে আপনি সাকসেসফুল। 1 মার্কস বাড়ান, সমস্যা কোথায়? আজকে 1 মার্কস বাড়ান, কালকে 1 মার্কস বাড়ান। সো কখনোই নিজেকে আরেকজনের সাথে কম্পেয়ার করবেন না। আরেকটা কারণে কম্পেয়ার করবেন না, আমি আপনাদের একটা এক্সাম্পল দিয়ে উত্তরটা দিচ্ছি। ধরেন আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম অথবা ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমি যে সময়টাতে গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম এবং মেয়েদেরকে হা করে তাকাই থাকতাম, তখন আমার স্কুলের যে ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিল বা ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল ছিল, ওরা কিন্তু গাধার মতো টেবিলে বসে পড়াশোনা করতো। ওদেরকে বলতাম খ্যাত, কাম নাই, সারাদিন বসে থাকে টেবিলের মধ্যে, আপেল খ্যাত এগুলো বলতাম ক্লাস 9-10-এ পড়ার সময়।
আর আমি আরামসে সকাল থেকে বিকাল পর্যন্ত গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম। এখন যখন আমি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি তখন সময় আসছে আমার সেই বন্ধুটা সে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকবে সারাদিন, আর আমি সারাদিন টেবিলে বসে পড়াশোনা করবো। ক্লিয়ার কথাটা? আগে যারা পড়াশোনা করে নেয় আমরা, এখন সেই পড়াশোনা করে কভার করে ফেলতে হবে, বাড়তি পরিশ্রম করে। আপনি যদি এক্সট্রা আওয়ার না খাটেন আপনার পক্ষে এক্সট্রা মাইল পাড়ি দেওয়া সম্ভব না। ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? ওকে, আচ্ছা, হ্যাঁ, পরেরটা ক্লান্তি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে জানি বেশিরভাগ সময় ক্লান্তি হচ্ছে একটা কল্পনা। কেমন কল্পনা? আমি খুব ক্লান্ত, আমার কোনো কাজে মন বসছে না, কাজ করতে ইচ্ছা করছে না। তখন যদি আমার কোনো বন্ধু বলে দোস্ত আয় নদীর পাড়ে হাঁটতে যাবো, তখন কিন্তু আমি ওর সাথে হাঁটতে চলে যাই। সো আসলে কি আমি ক্লান্ত ছিলাম নাকি যে কাজটা করছিলাম সেই কাজটা করতে আমার ভালো লাগছিল না? ব্যাপারটা কোনটা বলুন তো? ভালো লাগছিল না। এক্ষেত্রে যেটা করতে পারেন যারা বিসিএস পরীক্ষা বা আইবিএর পরীক্ষা বা ব্যাংক জব যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলি, আপনি যে কাজটা করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন সেই মুহূর্তে আপনি যে বিষয়টা সবচাইতে ভালো পারেন, যে বিষয়টা পড়ার সময় আপনি পড়তেছেন মনে হয় না, আপনার ব্রেনের উপর বাড়তি কোনো প্রেশার পড়ে না, যেটা আপনি ভালোবাসেন সেই বিষয়টাই পড়েন ক্লান্তি দূর করার জন্য। এবং এটা কিন্তু একটা গুড মেন্টাল এক্সারসাইজ। আপনি ওই সময়টাতে যেটা বেশি পারেন ভালো পারেন সেটাই করেন। ব্যাপারটা বোঝা গেছে? যেমন আমি ওই যে বললাম না আমার ইংলিশ খুব ভালো লাগে, করতে ভালো লাগতো বা লাগে, তো আমি ইংলিশ পড়তাম। ইংলিশ পড়ার সময় আমি কাজ করতে সেটাই মনে হতো না। আমার যে সময় দেখা যাচ্ছে যে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্সের ডিস্ট্রিবিউশন জিনিসগুলো করতে পারতেছি না, বিরক্ত লাগতেছে, তখন আমি হয়তো ম্যাথস করতাম, ইংলিশ করতাম, আমার এটা ভালো লাগতো, কারণ আমার কোনো বাড়তি প্রেশার নিতে হতো না, মনে হচ্ছে খেলতেছি এরকম মনে হতো। আপনি এটা করতে পারেন, এই কাজটা করতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করবেন না কখনো, সেটা হচ্ছে যে ব্যক্তি আপনাকে কোনো কাজে সহযোগিতা করতে পারেন না তাকে কখনোই আপনি বলতে দিবেন না যে আপনি এই কাজটা করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো কাজ করার জন্য হেল্প করতে না পারেন তাকে কখনোই এটা বলতে দিবেন না যে আপনি কাজটা করতে পারেন না। তার কাছ থেকে দূরে থাকবেন, এই ধরনের লোক থেকে দূরে থাকবেন। এই লাইফে এই ধরনের কিছু ব্যক্তিকে ডিলিট করে দিলে তেমন কোনো ক্ষতি হয় না, লাইফে তেমন কোনো ক্ষতি হয় না। আচ্ছা, পরেরটা আরেকটা মেন্টাল এক্সারসাইজ আমি করি মাঝে মাঝে। আপনার রুমের কিছু কিছু ছোটোখাটো জিনিস যেগুলো আপনার চোখেই পড়ে না সেগুলো খেয়াল করবেন ভালো করে, সেগুলো নিয়ে ভাববেন এবং দেখবেন সেগুলোর মধ্য থেকে অনেক কিছুই আপনার রুমের কোনো দরকার নাই, সেই জিনিসগুলোকে ফেলে দেন, জাস্ট ঝুড়িতে ফেলে দেন। আপনার লাইফ থেকে আপনি যত বেশি জিনিস রিমুভ করতে পারবেন, নিজেকে হালকা করতে পারবেন, পাখিদের মতো বাঁচতে পারবেন, তত বেশি দূর যেতে পারবেন। অনেক ভারী করে নিজেকে বেশি দূর যাওয়া যায় না। সো লাইফ থেকে যত সম্ভব জিনিসপত্রকে রিমুভ করে দেন, এটা খুব ভালো। আচ্ছা, যারা ভাবেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, কলেজে পড়ি, আমি কী বা করতে পারবো, পাবলিক ভার্সিটির ছেলেরা একটা বাঘ, আমি তো বিড়াল, আমি কি করতে পারবো? জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেউ নাই এখানে? আছেন, অনেকেই আছেন। তাদেরকে বলছি আমি, আপনারা যদি বিসিএস পরীক্ষার আগে রেজাল্টগুলো দেখেন, সাফল্যের হারগুলো দেখেন, তাহলে দেখবেন বিভিন্ন প্রথম সারির যে ক্যাডারগুলো সবাই দাবি করে প্রথম সারির ক্যাডার, বিসিএস, ফরেন অ্যাফেয়ার্স, পুলিশ, কাস্টমস, ট্যাক্স, অ্যাডমিন যা আছে, সেখানে বিভিন্ন বছরে বিভিন্ন ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছেন। এমন এমন লোকজন প্রথম দ্বিতীয় হয়েছেন যাদের আগের রেজাল্ট আপনার আমার চাইতে অনেক বেশি বাজে। সো ওরা পারলে আমি পারবো না কেন? আমি যদি বলি আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি এটা করতে পারবো না, আমার দ্বারা কী বা করা সম্ভব, আসলে কিন্তু আমি আমাকে ক্ষমা করে দিচ্ছি। পৃথিবীতে কখনো নিজেকে ক্ষমা করবেন না, আপনাকে ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এবং আপনি যদি কোনো একটা ভুল করেন বা কোনো কিছু অ্যাচিভ করতে না পারেন, নিজেকে খাটান, নিজেকে পরিশ্রম করান। সো আপনি যদি বলেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি কী বা করতে পারবো, আপনি নিজেই কিন্তু আপনার এফিসিয়েন্সি নষ্ট করে দিচ্ছেন। আর আমি যেটা বিশ্বাস করি, আমাকে যে চাকরির জন্য কম্পিটিশন করতে দেওয়া হয় কিংবা যে পরীক্ষার জন্য কম্পিটিশন করতে দেওয়া হয়, আমি অবশ্যই সেই পরীক্ষায় কমপ্লিট করার যোগ্য এবং সবার সাথে কম্পিটিশনে আসার যোগ্য। যদি যোগ্য না হতাম তাহলে কিন্তু আমাকে সেই চাকরির জন্য কমপ্লিট করতে দেওয়া হতো না। সো এটা মাথায় রেখে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সফল হবেন। আচ্ছা, পরেরটা
আরেকটা আনন্দের বিষয় সেটা হচ্ছে সময় পেলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে পারেন। আমি খুব করি আর কি, ভালো লাগে, নির্মল আনন্দ দেয়। ওদের সাথে খেলাধুলা করেন বা একটু থামি, হ্যাঁ কিছুক্ষণ পর। যারা আপনার সেবা করেন সেটা হতে পারে ঘর ঝাড়ু দেওয়া, সেটা হতে পারে আপনার অফিসটা ঝাড়ু দেওয়া। যারা আপনার সেবা করেন তাদেরকে মাঝে মাঝে ডেকে তাদের ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করেন, তারা কেমন ইচ্ছা করে ফেলেন। কোনো বিশেষ দিনের জন্য কোনো কাপড় চোপড় জমায় রাখবেন না, আজকে সেই বিশেষ দিন। এর কারণ হচ্ছে মানে যেহেতু আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, সেহেতু যেটা আমার খেতে ইচ্ছা করতেছে সেটা যদি না খাই, হয়তো বা সেটা খাওয়ার সুযোগ আর কোনোদিনই পাবো না। সমস্যা কি, ঘুরে একটু বাড়ুক না নাকি? যে আমাকে ভালোবাসবে আমার ঘুরে দেখে ভালোবাসবে, ঘুরে না দেখে না। আমি চাই সেটাই, যে আমার ঘুরি ভালোবাসে না, সে তার ভালোবাসা আমার দরকার নেই। আর আমি জিমে গেলাম, জিমে গিয়ে ঘুরি কামালাম, বিয়ের পর যখন আবার ঘুরি হবে সেটা আমার ছেড়ে চলে যাবে, তখন আমি বোঝাবো তো বউ বড় শক্ত জিনিস। যখন নাচতে ইচ্ছে করবে একটা নেচে নেন, সমস্যা কোথায়? কেউ বন্ধ করলে রুমের দরজা বন্ধ করে নাচেন, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। আপনারা অনেকেই করেন কাজটা, চুপচাপ আসেন কেন বলেন না? করেন না? করেন অনেকে করেন, বলতেছেন না? আচ্ছা করেন। এতক্ষণ আমি যা যা বললাম এগুলো হচ্ছে আমার নিজের লাইফ থেকে শেখা, বা আমি প্র্যাকটিস করেছি বা প্র্যাকটিস করি বা করে ভালো ফলাফল পেয়েছি, এই ধরনের কিছু লাইফ লেসন। সেই লাইফ লেসনগুলোকে আপনারা আপনাদের মতো করে কাজে লাগাবেন, কারণ আমার লাইফের অতীতের অভিজ্ঞতা এবং আপনার লাইফের অতীতের অভিজ্ঞতা ভিন্ন রকমের। সো আপনি আপনার মতো করে কাজে লাগাবেন। এতক্ষণ আমরা যা যা বলেছি সেগুলো আমাদের মাথায় আছে। এখন আমরা একটা মেন্টাল এক্সারসাইজ করব, সবাই নড়ে চড়ে বসে। মাথা থেকে এই মুহূর্তে আসলে কাজটা করেন, ইট ওয়ার্কস। মাথা থেকে এই মুহূর্তে সকল ধরনের চিন্তা বের করে দেন, যা চিন্তা আছে সব বের করে দেন, ফ্রি হয়ে যান। যা কিছু শুনছেন সব ভুলে যান, কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। নিজেকে পালকের মতো কল্পনা করেন, দূরে যাচ্ছেন। আমরা এখন সবাই একটা মিউজিক শুনবো, রিল্যাক্সেশন মিউজিক। নিজেকে রিল্যাক্স করেন এবং মিউজিকটা শুনতে শুনতে আপনি আপনার লাইফে কি চান এই ধরনের 2টা বা 3টা পয়েন্ট চিন্তা করেন, মাথায় চলে আসবে। এটা চিন্তা করার জন্য নিজেকে কোনো ফোর্স করবেন না, অটোমেটিক্যালি আসবে, মাথা থেকে অটোমেটিক্যালি আসবে। মিউজিকটা শেষ হওয়ার পর আমি 3-4 জনের সাথে কথা বলবো এবং আমরা জানবো আসলে আপনি লাইফে কি চান। রেডি? প্রিপেয়ার? প্লে করবো? ওকে।
আপনারা কি ভেবেছেন কোনো কিছু? ফাইন, কাকে জিজ্ঞেস করবো? আপনি বলেন। গোলাপি রঙের গেঞ্জি পরা, চোখে চশমা, আপনাকে বলছি। হ্যাঁ, আপনি আপনার দুইটা ভাবনা বলেন যেটা আপনি ভেবেছেন, সত্যি সত্যি বলবেন। সরি, একটু ওনার কথাটা একটু বলেন সামনে কেউ। আপনারা একটু একটু শুনে বলেন। হ্যাঁ, উনি একজন বিসিএস ক্যাডার হতে চান, মানে সিভিল সার্ভিসে জয়েন করতে চান। ফাইন, এরপর আরেকটা হচ্ছে ব্যাংক জব। থ্যাংক ইউ, বসুন। বলেন, আপনি বলেন, বলতে চাচ্ছেন আপনি বলেন, যা ভেবেছেন তাই বলেন। আপনি একজন ভালো মানুষ হতে চান। ফাইন, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আসলে আমি আমার মৃত্যুর পরে মিনিমাম 100 বছর যাতে আমাকে যারা চেনে বা বাংলাদেশের লোক আমার মৃত্যুর পরে যাতে 100 বছর আমাকে স্মরণ করে এমন কিছু আমি করতে চাই। আর আমি সব থেকে যেটা চাই মনে প্রাণেও অলটাই আমি একজন ভালো মানুষ হতে চাই। নাইস, থ্যাংক ইউ। আমরা দোয়া করি আপনাকে অনেক বছর মানুষ মনে রাখবে। 100 বছর খুব কম সময়। তারপর আর কাকে জিজ্ঞেস করবো? আপনি বলুন, পেছনে হাত তুলছেন আপনি। হ্যাঁ, আপনি হাত তুলে আছেন, আপনি বলেন। জি, একটু জি। জাতিসংঘে কাজ করতে চান। ফাইন, তারপর আপনার সরি, উনি ওনার বাবা মাকে দেশ বিদেশে ঘোরাতে চান। ফাইন, নাইস। এই ইমরান, তুমি কি চাও? তুমি কি চাও? ও ঘুমাচ্ছিল, আমি শিওর। কিছু ভাবতে পারো না? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। বেচারাকে আমরা বলো বলো, কিছু ভাবছো? আরে বলে ফেলো, ওইখানে থাকে শুনবে, বলে ফেলো। বিসিএস ক্যাডার হওয়ার চিন্তা করতেছো? আর কেউ চিন্তা করতে পারো নাই? এত রোমান্টিক একটা গান শোনার পর মানুষ ওই চিন্তা করে। বসো বসো। আচ্ছা, ক্যাডার হয়ে গেলে আমার চিন্তা করতে হবে। আমি ক্যাডার হওয়ার আমার চিন্তা ভাবনা কমে গেছে আমার মনে হয়। আমি আগে অনেক কিছু চিন্তা করতে পারতাম, এখন পারি না, কম পারি। চাকরি করলে বড় প্যারা দেয় চাকরি। আচ্ছা, কাকে যে আপনি বলুন, আপনি বলতে চাচ্ছেন বলেন। নিজেকে সাথে কিভাবে করে সাজাবেন? জেল দিবেন চুলে, সবটাকে সাজাবেন। তাহলে ঠিক আছে। আমি তো ভাবছি সুন্দর সুন্দর পোশাক করবেন, জেল দিবেন, কানে একটা। আচ্ছা, থ্যাংক ইউ, বসুন। তারপর পেছন থেকে বলেন, আপনি বলেন। আপনি 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 পাশে দেখাচ্ছেন। আপনি গেঞ্জি কালার, টি শার্টের কালার নীল মনে হয়। নীল নীল, জি আপনি। না না, আপনি না, উনি দাঁড়িয়ে আছেন, উনি বলেন। একজন সার্ভিস হোল্ডার হতে চান, চাকরি চান, সমাজ সেবক। নাইস নাইস নাইস। আরেকটা শুনি না। হ্যাঁ বলেন, আপনি বলেন। শোনা যাচ্ছে না কথা? আসলে শোনা যাচ্ছে না, আমি মিথ্যা বলি। আচ্ছা, ওনার কথাকে কেউ পাস করেন কাইন্ডলি। ভাই আমি কি বলবো, আমি একেবারে একজন সুন্দরী বউ চাই। একজন সুন্দরী বউ চান? একজন বলা দরকার ছিল না, একটা সুন্দরী বউ মানে 100টা হাতি সব। একটা সোজা সুন্দরী বউ। আচ্ছা বলেন বলেন, আপনি বলেন। জি আপনি বলেন, আপনি বলতে চাচ্ছিলেন তো, বলেন জোরে বলেন, আমি শুনতে পাবো। বলেন। আমার সিনারিটা দেখে মনে হয়েছিল যে আমি যাকে লাইফ পার্টনার হিসেবে পাবো তাকে যেন ওই সিনারিটা দেখাইতে পারে হাত ধরে। এটা দেখা যাবে, এগুলো তো গুগলে সার্চ করে ডাউনলোড করতে পারবেন, দেখানো সম্ভব, সমস্যা নেই। আর যেটা কি হয়েছিল
আপনি মিউজিকটা শুনে মনে হয় ঘুম পাইতেছিল এরকম। ঘুম পাইতেছিল, আমি তো বলছি রিল্যাক্সিং মিউজিক। সমস্ত আচ্ছা, আপনারা কি কেউ জানেন এটা কোন মুভির থিম সং? কেউ জানেন? কেউ বলতে পারবেন? লাভ স্টোরি। কেউ ওদের বলছেন লাভ স্টোরি 1970 একটা মুভি। এবং যদি সম্ভব হয় এই উপন্যাসটা পড়ে নিন, এরিক সেগলার লেখা একটা উপন্যাস। একটা বিখ্যাত কথা আছে টাইটানিক মুভিতে, ইফ ইউ লাভ মি নেভার সে সরি নেভার সে থ্যাংক ইউ। মনে আছে আপনাদের? এটা অরিজিনালি এই মুভির ডায়লগ, টাইটানিকের নাম। দাদা আমি কিছু বলতে চাই। বলে ফেলেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার জীবনে কোনো ব্যর্থতা নেই। যে মানুষটাকে ভালোবেসেছি 8 বছর আগেই তার সাথে ঘর বেঁধেছি। এখন আমার মূল ইচ্ছা হচ্ছে আমার বাবার ইচ্ছাটাকে পূরণ করা। সেটা হচ্ছে আমি একজন বিসিএস ক্যাডার হিসেবে আমার বাবার সামনে নিজেকে উপস্থাপন করতে চাই এবং আমি আমার এলাকাবাসীর জন্য কিছু করতে চাই। নিশ্চয়ই পারেন। বিসিএস ক্যাডার হলে গণসংযোগ। ধন্যবাদ। তো তাহলে আমরা এই ধরনের কোন একটা মিউজিক শুনে, ইনস্ট্রুমেন্টাল শুনে আমরা প্র্যাকটিস করতে পারি, আমরা আসলে কি চাই ভাবতে পারি। তো এটা শুনে নিয়ে আমি তো বললাম লাভ স্টোরি মুভি, এবং এটাকে একটা এই সুরটাকে ধার করে বা যে করেই হোক, নচিকেতার একটা গান আছে, কেউ জানেন? সেই ফুলে আসা দিন, শুনে নাই কেউ গানটা? নচিকেতার গান। এই সুরটাকেই নকল করে বলেন বা ধার করে বলেন করা আর কি। তো যাই হোক, আপনারা এই ধরনের মাঝে মাঝে প্র্যাকটিস করতে পারেন। এটা হবে কি, আপনার যে এইমটা সেটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। আমি যেটা চাচ্ছিলাম মনে মনে, একটা হচ্ছে বিয়ের পর এরকম একটা জায়গায় ঘুরতে যাব, এটা ইচ্ছা ছিল। আরেকটা ইচ্ছা ছিল, আপনারা যারা এখানে আছেন আজকের এই অনুষ্ঠানের পর যদি 5% লোকও আপনি যেটা চাচ্ছেন সেটা অ্যাচিভ করতে পারেন, অনলি 5%। দেখেন, একটা ছেলে বা একটা মেয়ে যখন চাকরি পায় তখন কিন্তু একটা ছেলে মানে কিন্তু একটা ছেলে না, একটা ছেলে মানে একটা ফ্যামিলি, রাইট? একটা ফ্যামিলি। আমার কাছে মনে হচ্ছিল, আমি দোয়া করছিলাম মনে মনে, যারা এখানে আছেন যা তাদের মধ্যে যেন কমপক্ষে 5% লোক আপনারা যা যাচ্ছেন তার জন্য পান, এটা দোয়া করছিলাম মনে মনে যখন বসেছিলাম তখন। এই একটা ভাবনা ছিল, আমি তাকে বললাম। আপনি বলতে চান, বলেন। আমার দেখে তিনটা জিনিস মনে হয়েছিল। আচ্ছা, মনে হয়েছিল যে একটা ব্রিজ দেখা যাচ্ছিল ওই ছবির মধ্যে। হ্যাঁ, তারপর একটা ব্রিজ দেখছিলেন আপনি, একটা ব্রিজ ভিজুয়ালাইজ করছিলেন। তারপর কানেকশন পাচ্ছে না, ব্রিজটা কানেক্ট হচ্ছে না। আচ্ছা, ওই ব্রিজের উপরে বসে কোনো এক সন্ধ্যায় যদি দুজন মিলে কফি খাওয়ার কোনো সুযোগ থাকতো। হ্যাঁ, নিশ্চয়ই। জাস্ট স্পটে বসে, নট ছবি। কফি খেতে না পারেন, মুড়ি খান, কি আছে? আচ্ছা, ঠিক আছে। সেকেন্ড ওয়ান ছিল, যদি ওরকম কোনো একটা লোকেশন আমার একটা বাড়ি থাকতো, আমার একটা বাংলো থাকতো। থার্ড ছিল যে ওরকম কোনো বাগানে যদি কোনো পূর্ণিমা রাতে কারো হাত ধরে হাঁটার সুযোগ থাকতো। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, পরের স্লাইডটা। এখন জীবন থেকে নেওয়া কিছু কথা শেয়ার করি। আপনি যে দিনটাকে চাইছেন পৃথিবীতে কেউই মনে না রাখুক, সেই দিনটা আপনার লাইফে সেরা দিন হতে পারে। কিরকম? আপনাদের এখানে কারা কারা বিসিএস পরীক্ষা দিয়েছেন হাত তুলেন তো একটু। অনেকে দিয়েছেন, ফাইন। তো চাকরির যে পরীক্ষাগুলো, মানে সরকারি চাকরির যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে এই, এত বেশি দীর্ঘসূত্রতা, রেজাল্ট বের হয়, হয় না, হয় না, এই ধরনের একটা বিষয় থাকে। অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়। 2011 সালে আমাদের বিসিএস পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল, 30তম বিসিএস পরীক্ষার রেজাল্ট হয়েছিল 2011 সালে। তো আমরা অনেকদিন ধরে ওয়েট করছিলাম, রেজাল্ট হবে, হবে না, হচ্ছে, হবে না, এটার জন্য ওয়েট করছিলাম অনেকদিন ধরে। আর এই বিসিএস পরীক্ষার রেজাল্টের আগে প্রচুর গুজব শোনা যায়, রেজাল্ট হয়ে যাবে, রেজাল্ট হচ্ছে, হয়ে যাবে, পিএসসি রেজাল্ট পাবলিশ করবে, আজকেই পাবলিশ করবে, এই টাইপের গুজব শোনা যায়। তো আমরা নভেম্বরের 1 তারিখের দিকে, নভেম্বরের 1 তারিখ আমরা খুব গুজব শুনছিলাম যে রেজাল্ট বোধহয় হয়ে যাবে, হয় আজকে অথবা কালকে, মাস্ট হয়ে যাবে। সন্ধ্যার দিকে, মানে 7টার পর থেকে, সন্ধ্যা 7টার পর থেকে মোটামুটি সবাই কনফার্ম বলছিল যে 2 তারিখ রেজাল্ট হবে।
নভেম্বরের 2 তারিখ রেজাল্ট হবে, সবাই বলছিল এই জিনিসটা। তো আমি নভেম্বরের 1 তারিখ রাত 11:30টার সময় সিদ্ধান্ত নিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটা আমি ডিএক্টিভেট করে দিব। এটার উদ্দেশ্য ছিল এই, পরের দিন নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন। এখন আপনারা দেখবেন আমরা যখন খুব টেনশনে থাকি কোনো একটা বিষয় নিয়ে, দুশ্চিন্তার মধ্যে থাকি, তখন কিন্তু ভালো কোনো কথাকেও ভালো মনে হয় না। তখন কেউ যদি একটা ভালো উইশ করে তখন মনে হয় কি আমি এই উইশটা পাওয়ার যোগ্য না, সে আমাকে কেন এই কথাটা বলতেছে। খুব ভালো কথাকেও খুব বিষের মতো মনে হয়। তখন আমি ভাবলাম পরের দিন অনেকে ভালো ভালো কথা বলবে, আমাকে ভালো ভালো অনেক কিছু বলবে। তো যে ছেলেটা তার পরিবারকে কাঁদিয়েছে, যে ছেলেটা এখন লাইফে কিছু করতে পারে নাই, সে কেন এত ভালো কথা শুনবে? তার ভালো কথা শোনার কোনো অধিকার নাই। সো ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করে দিলাম, ডিএক্টিভেট করে দিলাম, যাতে কেউ আমাকে উইশ না করে। আমি চাচ্ছিলাম পরের দিনটা কেউই মনে না রাখুক, এটাই চাচ্ছিলাম। পরের দিন নভেম্বরের 2 তারিখ দুপুরবেলা 2টার দিকে, 2টা-2:30টার দিকে শুনতেছিলাম যে ওই দিন বিকালে রেজাল্ট হয়ে যাবে কনফার্ম। এই আগ পর্যন্ত কিন্তু আমরা অনেক টেনশনে ছিলাম, রেজাল্ট হয় না কেন, হয় না কেন, হয় না কেন। কিন্তু যখন শুনলাম রেজাল্ট হয়ে যাবে তখন চিন্তা করতেছি কি দরকার, মানুষের মনস্তত্ত্বটা বুঝি এরকমই। তো যাই হোক, টেনশনে ঘুম হয় না অবস্থা আর কি। আমি টেনশনে থাকলে মুভি টুভি দেখি সাধারণত। দ্য 400 ব্লোজ একটা মুভি আছে, ত্রথর মুভি, ওটা দেখছিলাম বসে বসে। বিকাল 4টার দিকে একটা ফোন আসলো এরকম যে রেজাল্ট হয়ে গেছে, তুমি ফার্স্ট হয়েছো কাস্টমসে। আমি তখন বললাম ভাই ফার্স্ট কীভাবে হয়, আমার রোল নাম্বারটা আছে নাকি বলেন। বলে আরে ভাই প্রথমে আছি তো, মানে প্রথমে থাকা মানে ফার্স্ট। তো তুমি রেজাল্ট দেখো তুমি। তা আমি ঢুকলাম, ঢুকে পিডিএফ ফাইলটা নামালাম। নামানোর পর দেখি কি ওই ফন্টটা আমার কম্পিউটারে নাই। পরে ক্লিক করে জানলাম ফন্টটার নাম কি, ফন্টটা নামালাম। নামানোর পর দেখি বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সটাইজের প্রথম রোল নাম্বারটা আমার 302653। ওই রোল নাম্বারটা দেখার পর আমার প্রথম যে অনুভূতি ছিল, আল্লাহ যদি কোনো কারেকশন নেই তখন কি হবে? কোনো কারেকশন দিলে তো আমি নাই, আমার তো চাকরি পাওয়ার কথা না। এই চাকরি পাইছি, আমার ফার্স্ট হয়েছি, কিন্তু বুঝতেছি না। ভুল হলে ভুল থাকে, সমস্যা নাই। আমি বুঝতেছিলাম না কি হচ্ছিল, কারণ এর আগ পর্যন্ত আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম, নোবডি ছিলাম, নিজের জীবনকে ধিক্কার দিচ্ছিলাম। একটা সেকেন্ড, অনলি একটা সেকেন্ড আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারে, অনলি একটা সেকেন্ড। আমি যে দিনটাকে চাচ্ছিলাম কেউই মনে না রাখুক, সেই দিনটা ছিল আমার লাইফের বেস্ট দিন। এর আগে আমার অনেক জন্মদিন আসছে, অনেক জন্মদিনে অনেক উপহার পাইছি অনেকের কাছ থেকে। লাইফে প্রথমবারের মতো সরাসরি আল্লাহর কাছ থেকে একটা উপহার পাইছিলাম, এবং সেই উপহারটা ছোট ছিল না, অনেক বড় ছিল। আপনি ওয়েট করেন, আপনার জন্য এই ধরনের একটা দিন আসবে যখন আপনার কাছে মনে হবে পৃথিবীটা তো খারাপ না, পৃথিবীটা অনেক সুন্দর, বেঁচে থাকার জন্য অনেক ভালো, এরকম মনে হবে। অনেক সব কিছুই সুন্দর মনে হবে, সবচেয়ে অপরাধী লোকটাকে ক্ষমা করে দিতে ইচ্ছা করবে। এরকম দিন কিন্তু আসে এবং আসবে, মাস্ট চেষ্টা করতে হবে ওটার জন্য। আমি তো জানতাম না আমি এমন করবো, হয়ে গেছিল। আজকে যখন সকালবেলা ফয়েজ এবং ঝিলিক কথা বলছিল, শুনছিলাম ওদের কথাগুলো, যে রেজাল্ট হয়ে গেলে আসলে কেমন লাগে, আমি চাকরিটা পেয়ে গেছি এটা ভাবতে আসলে কেমন লাগে। আমার জন্য আমার মা বাবা খুশি হবে, আমার বাবা হাসছে বাচ্চাদের মতো, এবং সে হাসির কারণ হচ্ছে আমি। ওটা ভাবতে কেমন লাগে, দেখতে কেমন লাগে। আপনারা সেই দিনটার জন্য ওয়েট করেন, আসবে সেই দিনটা, আসবে, বিশ্বাস করেন মন থেকে। এবং আমার কাছে মনে হলো সেদিন আল্লাহ কখনোই কাউকে চিরকাল অসম্মানিত করে রাখেন না। আল্লাহ অবশ্যই আমাদের সম্মানিত করবেন, এবং আমাদের ধৈর্য ধরে বিনয়ের সাথে মাথা নিচু করে সেই দিনটার জন্য ওয়েট করতে হবে, পরিশ্রম করে যেতে হবে, আর কোনো কিছু না। আচ্ছা, পরেরটা, যখন কোনো একটা ভুল হবে তখন সেই ভুলটা আপনার মেনে নেন। যখন কোনো একটা ভুল হবে সেই ভুলটা আপনি করেছেন সেটা ধরে নেন, সেটা ধরে নিজেকে সংশোধন করার এবং ডেভেলপ করার চেষ্টা করেন। গুগল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসারকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যারা টপ ক্লাস স্টুডেন্ট, যারা টপ গ্র্যাজুয়েট, যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় বা ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল, ওদেরকে আপনারা রিক্রুট করেন না কেন, চাকরি দেন না কেন? তখন গুগল কোম্পানির সিইও বলেছিলেন যারা কোনো বিশ্ববিদ্যালয়ের টপার তারা সাধারণত কোনো ভুল করতে অভ্যস্ত না বিধায় টিমওয়ার্ক করার সময় যখন কোনো একটা ভুল হয় তখন সে অন্যদের ঘাড়ে ভুলটা চাপিয়ে দেয়, দোষটা চাপিয়ে দেয়। তারা কোনো দোষ নিতে পারে না,
তারা কোনো দায়িত্ব নিতে পারে না, এবং এই ধরনের লোক আমার কোম্পানির দরকার নেই। এটা হচ্ছে গুগলের সিইওর কথা। সো ওই কাজটা করার চেষ্টা করেন, ওই প্র্যাকটিসটা করার চেষ্টা করেন, কাজে আসবে। নিখুঁত হওয়ার চেষ্টা বাদ দেন। আপনি এতদিন ধরে কোনো একটা কাজ যেভাবে করে আসছেন, এখনো যদি সেভাবেই করে যান, তাহলে এতদিন ধরে আপনি যেমন ছিলেন তেমনই থেকে যাবেন। সো আপনার কাজটা করার ধরন এবং অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। পরেরটা আরেকটা জিনিস আমি দেখছি, বেশিরভাগ মানুষ সাফল্য পেতে পছন্দ করে, কিন্তু সফল ব্যক্তিকে মনে মনে চরম অপছন্দ করে। সত্যি বললাম নাকি ভুল বললাম? আমি দেখছি আমার লাইফ থেকে। আমার কথা হচ্ছে, আপনি যে সাফল্য সহ্য করতে পারেন না, আল্লাহ আপনাকে সেই সাফল্য দিবে না, এটা মাথায় রাখবেন। সো এখন থেকে সাফল্য সহ্য করতে শিখেন। মানুষ যখন ভালো করে তাকে অ্যাপ্রিসিয়েট করতে শিখেন, সেলিব্রেট করতে শিখেন, আপনার লাইফে একই ধরনের সাফল্য আসবে। যদি সেটা করতে না পারেন, ঈর্ষান্বিত হন। মেয়েদের মধ্যে ঈর্ষা করেন, মানে যারা মেয়েরা আছে কিছু মনে করবেন না, অনেক ছেলে মেয়েদের থেকেও খারাপ, খুব ঈর্ষা করে, আমি দেখছি। তো তাহলে হবে কি, ফান করলাম, হ্যাঁ অন্যভাবে নিন না কেউ, তাহলে হবে কি আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন না। যে সাফল্য আপনার সহ্য হয় না, বদহজম হয়, সেটা আপনাকে আল্লাহ দিলে কেন, তাই না? আচ্ছা, তো এবং আপনার সাফল্যে সবচেয়ে বেশি মেজাজ খারাপ করবে কিন্তু আপনার সবচেয়ে কাছের বন্ধুটা, আপনাকে সবচেয়ে হিংসা করবে আপনার কাছের আত্মীয়টা। আমরা একটা কথা বলছিলাম না, বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, বলছিলাম না? এটাকে আমি বানাইছি এভাবে করে, বার্ডস অফ দ্য সেম ফিদার ফিল জেলাস অফ ইচ আদার। আচ্ছা, ভয়ের জিনিস কতটা ভয়ের আসলে বলি। ধরেন আমি আপনাকে বললাম, ভাই এখান থেকে লাভ দেন তো একটা, আপনি বললেন লাভ দিলাম, কি হবে? আমি যখন আপনাকে ওখানে তুলে দিব, ভাই লাভ দেন তো একটা, আপনি বলেন ভাই লাভ দিব। দেখেন এই যে মেঝেটা, এই যে ফ্লোরটা, এই ফ্লোরটা কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয়েছে কি বলেন তো? আমার তাকানোর ভঙ্গিটা, আমার দৃষ্টিভঙ্গিটা, আমি কিভাবে তাকাচ্ছি সেই ধরনটা। একটা জিনিসের প্রতি তাকানোর ধরন সেই জিনিসটা কতটুকু ভয়ের বা ভয়ের না সেটা ঠিক করে দেয়। ছোটবেলায় তেলাপোকা ভয় পেতাম, যখন ছোট ছিলাম তখন। অবশ্য বাচ্চারা তেলাপোকা ভয় পাবে না কেন? ছোটবেলায় তেলাপোকা ভয় পাওয়াটা একটা ভদ্রতার মধ্যে পড়ে। তো বড় যখন হয়েছি তখন দেখলাম তেলাপোকা আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে মারলেই মরে যায়। তখন দেখেন তেলাপোকা জিনিসটাকে, যেটাকে আমি প্রচন্ড ভয় পেতাম, এখন আর ভয় পাচ্ছি না। সো তাকানোর ভঙ্গিটাই হচ্ছে একটা জিনিসকে কঠিন নাকি সহজ সেটা ঠিক করে দেয়। আমাদের চিন্তা ভাবনার ধরন। একটা মৌমাছি আছে, নাম হচ্ছে বাম্বেল বি। তো বাম্বেল বি, যে মৌমাছিটা বিশাল মৌমাছি, পাখাগুলো খুব ছোট ছোট, সে বাম্বেল বি উড়তে পারে, ফ্লাই করতে পারে। কিন্তু বাম্বেল বি এর যে ফিজিক্যাল স্ট্রাকচার, সেই ফিজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী বাম্বেল বি এর উড়তে পারার কথা না। কোনো ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না বাম্বেল বি কেন উঠতে পারে, কোনো ডাইনামিক্সের থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো নেচার পত্রিকার একটা অ্যানুয়াল কনফারেন্সে এই কথাটা উঠেছিল, কেন বাম্বেল বি উঠতে পারে। বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে, কোনোটাই হচ্ছে না। একজন সায়েন্টিস্ট দাঁড়িয়ে বললেন, আমার একটা ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা? বলে বাম্বেল বি একটু উঠতে পারার কথা না। সবাই বলে হ্যাঁ উঠতে পারার কথা না। বলে বাম্বেল বি একটু উঠতে পারার কথা না, এই কথা বাম্বেল বি নিজেই জানে না, জানলে সে উঠতে পারতো না। সে আনসারটা সবাই গ্রহণ করেছিল। পরেরটা, আরেকটা কাজ আমরা খুব আরামসে করি, সেটা হচ্ছে গীবত করা। এই ভালো না, আমার মতো ভালো মানুষ কি দুনিয়াতে আছে নাকি ভাই? ওরকম আর কি। আচ্ছা বলেন তো ভাই, আমরা যখন বলি কারো চেহারা খারাপ, তখন কি আমার চেহারা একটু আগে থেকে সুন্দর হয়? আমরা যখন কাউকে খ্যাত বলি, তখন কি আমার স্মার্টনেস বাড়ে একটু আগে চাইতে? বাড়ে না। সো আমরা আরেকজনকে ছোট করেও কিন্তু বড় হতে পারি, একজনকে ছোট করেও আমরা বড় হতে পারি, সমস্যা নাই। কিন্তু ওই মানুষটা যখন বড় হওয়া শিখে যাবে, তখন কিন্তু সে আমাকে ছাড়িয়ে যাবে। সো আমাদের উচিত কিভাবে বড় হতে হয় সেই টেকনিকগুলো শিখে নেওয়া, কাউকে ছোট করে না। আচ্ছা, এটা আমি খুব ফলো করি, মানি। এখন যেটা বলছি, ফেসবুকে অপদার্থের বন্ধু হওয়ার চাইতে জ্ঞানী ফলোয়ার হয়ে থাকাটা ভালো। বোকা বোকা ভাব নিয়ে শিখতে থাকুন, বিনয় ছাড়া শেখা যায় না। গাধার সাথে যুদ্ধ করে 100 বার জেতার চাইতে সিংহের সাথে যুদ্ধ করে একবার হেরে যাওয়াটা অনেক ভালো। সবসময় যারা বিগ পিপল তাদের সাথে ফাইট করবেন।
যারা বিগ পিপল, আপনার চাইতে বিগ, তাদের সাথে ফাইট করবেন। যারা স্মল পিপল, তাদের সাথে ফাইট করলে কিন্তু আপনি জিতে যাবেন, কিন্তু শিখতে পারবেন না কোনো কিছু। যারা বিগ পিপল, তাদের সাথে ফাইট করলে আপনি হয়তো হেরে যাবেন, বাট অনেক লাইফ অ্যাটিটিউড, অনেক লাইফ স্কিল শিখতে পারবেন, যেটা আপনার লাইফে কাজে লাগবে। কথা শোনানোর চাইতে কথা না শোনানোর শক্তি অনেক বেশি। আপনাকে যেই কথাই শোনাক না কেন, দয়া করে আপনার লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত মুখটা বন্ধ রাখেন, কথাগুলো হজম করেন, শোনাতে দেন মানুষকে কথা। সেই কথাগুলোকে নিজের মধ্যে জেদ হিসেবে জমা করেন এবং সেই জেদটাকে শক্তিতে রূপান্তর করে কাজ করে যান, অনেক ভালো হবে। মুখটা বন্ধ রাখেন, কোনো সমস্যা নেই। স্যার বলছিলেন আজকে বোকা হওয়ার জন্য, আমাদের ডিসিসার বলছিলেন বোকা হওয়ার জন্য, রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট স্কিল, লাইফ স্কিল হিসেবে খুবই ইম্পর্টেন্ট বোকা হওয়া। বেশি বুদ্ধিমানরা আসলে কিছু করতে পারে না। চুপচাপ থাকেন, কথাগুলো হজম করেন। একদিন আপনার দিনও আসবে, যেদিন আপনার সাফল্য আসবে, সেদিন আপনাকে কথা শোনাতে হবে না, আপনার কাজ আপনার জন্য কথা শোনাই দিবে। আমি ভাই অনেক কথা শুনছি, এখন আমার কথা শোনানোর সময়ও নাই, আমার কাজ আমার জন্য কথা শোনাই দেয়, কোনো সমস্যা নেই। হজম করছি, অনেক কথা হজম করছি, এমন এমন কথা হজম করছি, হাতি নাকি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে, এরকম একটা কথা বলি না? তা আমরা তো সবাইকে হাতি মনে করি, মানে অনেক বড় মনে করি নিজেদেরকে, এবং যারাই লাথি মারে সবাইকে চামচিকা মনে করি। কথা শোনানোর দরকার নেই, ওরা ওদের আনসার পেয়ে যাবে, আপনি আপনার কাজ করে যান, কোনো সমস্যা নেই। পরেরটা, 3টা কাজ করেন আজকে বাসায় গিয়ে। নাম্বার 1, কি করতে চান সেটা লিখে ফেলেন কাগজে, নোটবুকে। কিভাবে করতে চান সেটা লিখে ফেলেন। নাম্বার 3, যে কাগজে লিখছেন সেটা চোখের সামনে রাখেন সবসময়। ডোন্ট থিঙ্ক অন মাইন্ড, থিঙ্ক অন পেপার। কাগজে লিখে লিখে থিঙ্ক করেন, অনেক বেশি ইফেক্টিভ। আরেকটা প্রশ্ন আমি শুনি প্রায় সময় ইনবক্সে, ভাই আমি এত ভালো, দুনিয়ার সবচেয়ে খারাপগুলো আমার সাথে হয় কেন? Why me? Why me? আমি কেন? আমি অনেক ভালো একজন মানুষ, আমার সঙ্গে কেন দুনিয়ার সব খারাপ জিনিসগুলো হবে? আল্লাহ মানুষকে চোখে দেখে নেয়, আমার সাথে কেন? আমরা ভাবি না অনেকে এরকম? কমপ্লেইন করা। একটা গল্প বলি আপনাদের। হাঙ্গেরিয়ান আর্মির একজন কনস্টেবল ছিলেন, ওনার নাম হচ্ছে কারাওলি। উনি ছিলেন একজন ভালো শুটার, উনি অনেক ভালো শুটিং করতে পারতেন। ওই সময়টাতে কনস্টেবলদেরকে আর্মিদের সঙ্গে শুটিং প্র্যাকটিস করতে, অফিসারদের সঙ্গে শুটিং প্র্যাকটিস করতে দেওয়া হতো না। একদিন উনি অনেক রিকোয়েস্ট করে অফিসারদের সাথে শুটিং প্র্যাকটিস করলেন এবং সেই শুটিং প্র্যাকটিসে উনি অফিসারদের হারিয়ে দিলেন। পরবর্তীতে আস্তে আস্তে দেখা গেল কারোলি হচ্ছে হাঙ্গেরিয়ান আর্মির বেস্ট শুটার, ওনার চেয়ে ভালো শুটিং কেউ করতে পারে না, 1 নম্বর শুটার। পরে বিভিন্ন ন্যাশনাল কম্পিটিশনে উনি অংশগ্রহণ করলেন এবং দেখা গেল উনি ছিলেন হাঙ্গেরির বেস্ট শুটার, ওনার ধারে কাছে কেউ ছিল না কারোলি। ওনার সম্পর্কে বলা হতো, কারোলি যদি কোনো একটা নিশানাকে যদি ভেদ করতে না পারে, তাহলে হয়তো বা ওই নিশানাটা ওই জায়গায় ছিল না, অন্য কোথাও ছিল। ওনার সম্পর্কে বলা হতো, কারোলির সম্পর্কে বলা হতো, সম্মান করে বলা হতো ওনাকে। তো উনি মানুষ হিসেবে অনেক বেশি অমায়িক ছিলেন, সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, লোকজনের উপকার করার চেষ্টা করতেন, এই ধরনের মানুষ ছিলেন, ঘরে রেখে বনের মোস্তারা টাইপের মানুষ ছিলেন। হাঙ্গেরিয়ান সরকার ঠিক করলেন কারোলিকে হাঙ্গেরির পক্ষ থেকে অলিম্পিক গেমসে পাঠানো হবে। অলিম্পিক গেমসে পাঠানো হলে হয়তো বা সে তাদের সম্মান রক্ষা করে কিছু একটা করবে ওখানে। আমার সাল মনে থাকে না, আমার সালটা ভুল হতে পারে, সম্ভবত 1932 সালে, 1932-তে টোকিওতে যে অলিম্পিক গেমসটা অনুষ্ঠিত হওয়ার কথা, সেখানে কম্পিট করার জন্য হাঙ্গেরির পক্ষ থেকে কারোলিকে মনোনীত করা হলো। অলিম্পিক গেমস শুরু হওয়ার মাত্র 1 মাস আগে কোনো একটা প্র্যাকটিস সেশনে প্র্যাকটিস করার সময় একটা হ্যান্ড গ্রেনেডের অসাবধানতা বশত বিস্ফোরণের কারণে কারোলির ডান হাতটা এখান থেকে পুরোটা উড়ে গেছে, জাস্ট এই জায়গা থেকে পুরো ডান হাতটা উড়ে গেছে, কোনো ডান হাত নাই। আপনারা যদি কারোলি দিয়ে সার্চ দেন ইন্টারনেটে, তাহলে দেখবেন ওনার ছবিগুলো হচ্ছে স্টাইল বাম হাত দিয়ে, ওনার ডান হাত নাই, কারোলির ডান হাত নাই, উড়ে গেছে। তখন সবাই খুব মন খারাপ করলো যে কারোলির মতো মানুষের সঙ্গে কেন এরকম বাজে একটা জিনিস হলো, আল্লাহ কি অন্য মানুষকে চোখে দেখে নাই, আমাদের কি হবে, মাত্র 1 মাস পরে হচ্ছে অলিম্পিক গেমস। সবাই খুব মন খারাপ করলো, কারোলির মতো একটা ভালো মানুষের সঙ্গে কেন এমন হলো। তখন কারোলিকে হসপিটালাইজ করা হলো। তখন উনি খুব অসুস্থ। ওনার পাশে ওনার এক কলিগ বসে আছে এবং ওনার মাথায় হাত দিয়ে বললেন যে ভাই, তোমার জন্য খুব কষ্ট লাগতেছে, তোমার ক্যারিয়ারটা এইভাবে নষ্ট হয়ে গেল, তোমার মতো একটা ভালো মানুষ, তুমি
তোমার এই হাতটা ভালো থাকলে তুমি এই হাত দিয়ে বিসর্জন করতে পারতাম, কারোলিকে বলতেছে। তখন কারোলি একটা কথা বলে, খুব বিখ্যাত একটা কথা। তখন কারোলি তার দিকে তাকিয়েই বলে, ভাই তুমি ভাবছো কেন, আমার বাম হাত তো এখনো আছে, বাম হাতে তো কোনো কিছু হয় নাই। কারোলি বলছে ওই অবস্থায় এরকম যন্ত্রণার মধ্যেও। তখন উনি বললেন, ভাই কি বলতেছে এগুলো? বলে আমি যা বলছি বুঝে শুনে বলছি, আমাকে সুস্থ হতে দাও। তো উনি হাসছেন, কিছু বলে নাই। সুস্থ হওয়ার পর কারোলি 1 বছরের টানা চেষ্টায় বাম হাত দিয়ে কিভাবে করে রিভলভার ধরতে হয় সেটা শিখলেন, কিভাবে করে বন্দুক ধরতে হয় সেটা শিখলেন 1 বছরের চেষ্টায়। পরবর্তী 1 বছরে উনি মোটামুটি কিভাবে ট্রিগারে হাত দিতে হয়, কিভাবে শুট করতে হয় সেটা শিখলেন। এইভাবে আরো 6 মাস প্র্যাকটিস করার পর উনি মোটামুটি ভালো শুটিং করতে পারতেন বাম হাতে। আরো 6 মাস পরে উনি একদিন, উনি যেখানে আগে প্র্যাকটিস করতেন পুরোনো কলিগরা মিলে, সেখানে একদিন উনি গিয়ে উপস্থিত হলেন, প্র্যাকটিস গ্রাউন্ডে গিয়ে উপস্থিত হলেন। তাকে দেখে তার কলিগরা অনেক খুশি, বলে ভাই তুমি আজকে খুব ভালো হয়েছে, আজকে একটা কম্পিটিশন চলতেছে, তুমি ওখানে বসো, দেখো কম্পিটিশনটা। তখন কারোরই উত্তর দিয়েছিল, ভাই আমি তো দর্শক হিসেবে আসি নাই, আমি তোমাদের সাথে কম্পিট করতে আসছি। বলে বলে সত্যি কথা। তখন কারোরই তাদের সাথে কম্পিট করলেন এবং সেই কম্পিটিশনে উনি ফার্স্ট হলেন কারোরই। পরবর্তীতে এইভাবে করে দীর্ঘদিন প্র্যাকটিস করার পর 1940-তে লন্ডনে যে অলিম্পিক গেমসটা হয়েছিল সেখানে কারোলি তার দেশের পক্ষে কম্পিট করেন এবং গোল্ড মেডেল অর্জন করেন, দেশের পক্ষে স্বর্ণপদক জয় করেন। দিস ইজ দি অ্যাটিটিউড, দিস ইজ দি অ্যাটিটিউড। কারোলি হচ্ছেন 3 জন হ্যান্ডিক্যাপ্ট ব্যক্তির মধ্যে একজন যাদের ঝুলিতে গোল্ড মেডেল আছে। উনি ছাড়া আরো 2 জন আছেন, মোট 3 জন। আচ্ছা, তা আমাদের মধ্যে কিন্তু উনিও বলতে পারতেন ওয়াই মি। আমি জিনিসটাকে একটু অন্যভাবে বলি। দেখেন তো, আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার লাইফে অনেকগুলো পরীক্ষায় পাশ করছি একেবারে ফাও। পাশ করার কথা না, মনে যা আসে তা লিখে দিয়ে আসছি, মনের মাধুরী ঐশ্বর্য আমি সেই লিখে দিয়ে আসছি, কিন্তু পাশ করে ফেলছি। আপনাদের ক্ষেত্রে এটা হয় নাই? হয়েছে? সো আমি আমার লাইফে অনেকবার সম্মানিত হয়েছি যখন আমার সম্মানিত হওয়ার কথা ছিল না। অতএব আমি আমার লাইফে অনেকবার অসম্মানিত হব যখন আমার অসম্মানিত হওয়ার কথা না। লাইফটা একটা ব্যালেন্সে চলে। সো আমি অনেক পরীক্ষায় ফেল করবো ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও, বিকজ আমি যে কয়েকবার সম্মানিত হয়েছিলাম। হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, ব্যাপারটা বোঝা গেছে? আমি এইভাবে করে চিন্তা করি, জিনিসটা এইভাবে চিন্তা করলে আর কোনো অভিযোগ আসে না তেমন একটা। আর এফ গ্রেড, আমি অনেক এফ পাইছি, আই নেভার মাইন্ড। তো এটা আমার চাইতে বেশি এফ কেউ খুব একটা পাই নাই। আমি কিন্তু একবারও বলিনি আমি ফেল করছি, আমি বলছি আমি এফ পাইছি। এফ আমার কাছে একটা গ্রেড, ফেলিউর না। যদি ফেলিউর হতো জি গ্রেডে কিংবা ই গ্রেডে আমি তাই পেতাম, রাইট? সো এফ কি? গ্রেড, নট ফেলিউর। আপনার লাইফে যতগুলো এফ আছে সেই এফগুলোকে আপনি গ্রেড হিসেবে দেখেন, জাস্ট একটা গ্রেড। একটা গ্রেডকে কখনো আপনাকে ডিফাইন করতে দেবেন না। আপনি এফ পাওয়ার মানে এই না আপনি অযোগ্য, আপনি তো ফেল করেন নাই ভাই, আপনি এফ পাইছেন। এফ একটা গ্রেড, এফ ইজ নট ফেলিউর। আচ্ছা, পরেরটা খরগোশ তৈরি শিখাই। লাইফে কখনো খরগোশ ধরার চেষ্টা করছেন? খরগোশ খুব কিউট একটা প্রাণী, তাই না? কারা কারা খরগোশ ধরার চেষ্টা করছেন হাত পর্যন্ত? আমিও চেষ্টা করছি। খরগোশ ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। স্বীকার করেন নাকি? আপনি একমত নাকি ভিন্ন মত? খুবই কঠিন কাজ। শিকারীরা যখন খরগোশ ধরে তখন তারা কি করে? ধরেন একটা শিকারী সকালবেলা একটা খরগোশের পালের পিছনে দৌড়াচ্ছে, সে একটা খরগোশ ধরবে। দৌড়াতে দৌড়াতে 3-4 ঘন্টা যখন দৌড়ালো তখন সে ভাবলো এই বজ্জাত খরগোশটাকে ধরা যাচ্ছে না, খরগোশটাকে চেঞ্জ করে অন্য একটা খরগোশ ধরার ট্রাই করি। সে তখন 3-4 ঘন্টা পর খরগোশটাকে চেঞ্জ করলো, চেঞ্জ করে অন্য একটা খরগোশ পিছনে ছুটতেছে। তখন সে ধরে নেয় যে ওই খরগোশটা ধরা কঠিন ছিল, এই খরগোশটা ধরা সোজা হবে। সে এভাবে করে আরো 3-4 ঘন্টা দৌড়ালো, ওটাও ধরতে পারে না। এরপর চিন্তা করলো এই বজ্জাত খরগোশটাকে ধরা কঠিন, আরেকটার পিছনে দৌড়াই। এইভাবে করে সন্ধ্যা হয়, একসময় তার খরগোশ ধরা হয় না। একটু খেয়াল করেন তো, শিকারী যদি খরগোশটাকে চেঞ্জ না করে তার দৌড়ানোর বা খরগোশটা ধরার টেকনিকটাকে চেঞ্জ করতেন, তাহলে কিন্তু তার জন্য খরগোশ ধরাটা সহজ হতো। এমন হতে পারতো না পেছন দিয়ে না ছুটে উনি একটু থেমে উল্টো পথে গিয়ে ধরে ফেলতে পারতো না খরগোশটাকে? পারতো তো। দ্যাট ইজ উনি ওনার ট্যাকটিক্সটাকে চেঞ্জ করতে পারতেন। আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা খরগোশ ধরাই সমানভাবে কঠিন। ঠিক একইভাবে
আমরা যখন কোনো একটা চাকরির পিছনে ছুটি তখন আমাদের কাছে ছুটতে ছুটতে মনে হয় এই চাকরিটা একটু বেশি কঠিন, ওই চাকরিটা এটার থেকে সোজা। আমি করি কি, প্রিপারেশন নেওয়া বন্ধ করে দিয়ে আরেকটা জায়গায় সুইচ করি, রাইট? প্রত্যেকটা চাকরি সমান পরিমাণে বজ্জা, প্রত্যেকটা চাকরি সমান পরিমাণে কঠিন। ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ট্যাকটিক্স, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য টেকনিক্স, নট দ্য জব। ওকে, ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? ওকে, ঝামেলা যেটা হয়, আপনি যদি ছুটতে ছুটতে আপনার বয়স 30 পার করে ফেলেন তাহলে কোনো কাজ হবে? কাজ হবে ভাই? 30 বড় নিষ্ঠুর একটা বয়স। 30 পার হয়ে গেলে কেউ চাকরি দেয় না, 30 পেরোলে কেউ হৃদয় দেয় না, বড় নিষ্ঠুর বয়স। সো 30 পেরোনো যাবে না, তার আগেই কিছু একটা করে ফেলতে হবে। আচ্ছা, জিততে হলে আসলে কি লাগে? দক্ষতা লাগে, মেধা লাগে, না কি লাগে? একটা সত্যি ঘটনা বলি, একদম সত্যি ঘটনা। ইংল্যান্ডে ক্লাব ফুটবল হয় না, ক্লাব ফুটবল। তো ক্লাব ফুটবলে কোনো একটা টিমে খেলা হচ্ছে, তো সে খেলায় একজন প্লেয়ার ছিল যে প্লেয়ারটা খুব একটা ভালো খেলতে জানতো না, তার পায়ে বলই আসতো না। তাকে নিয়ে খেলা আর 10 জন নিয়ে খেলা সেম, ওকে নেওয়া না নেওয়া সেম মোটামুটি। তো পরপর 2 দিন চরম বাজে খেলার পর তৃতীয় দিন যখন সে আবার খেলতে আসলো তখন তার কোচ বলে, ভাই তোমার আর খেলতে নামার দরকার নাই, তোমাকে নিয়ে খেলা না খেলা সেম কথা, তুমি ওখানে রেস্ট করো ভাই, তোমার নিয়ে আমি খেলবো না। তখন সে কোচকে বললো, স্যার আমাকে একটা বার চান্স দেন। বা চান্স দেওয়ার কোনো কিছু নাই, এটা কিন্তু সত্যি ঘটনা। বলে চান্স দেওয়ার কোনো কিছু নাই, তুমি নামো নিয়ে, তুমি খেলতেই পারো না, তুমি প্র্যাকটিস করে আসো। তখন সে হাত জোর করে বললো, স্যার আমাকে আজকে এবারের জন্য সুযোগ দেন স্যার, আমি আর কখনো রিকোয়েস্ট করবো না স্যার, আমাকে সুযোগ দেন, লাস্টবার সুযোগ দেন। কোচ ভাবলো এমন করতেছে কেন, দিয়েই দেখি সুযোগটা। তখন তাকে সুযোগ দেওয়া হলো এবং দেখা গেল সেই দিন খেলায় তাদের টিম 3-1 গোলে জয়লাভ করলো, 3-1 গোলে জয়লাভ করলো এবং 3টা গোলের মধ্যে 2টা গোল হচ্ছে ওই ছেলেটার দেওয়া। কোচ তো অবাক, এই ব্যাটা এই খেলা শিখলো কোত্থেকে, ওর তো এই খেলা পারার কথা না, সে তো বলে নিতে পারে না। আজকে তার মধ্যে অন্য কিছু ভর করছে মনে হয়, সে আজকে খেলে নাই, অন্য কেউ খেলছে। খেলার শেষে সে যখন চলে যাচ্ছিল তাকে ডাকলো, বলে এদিকে আসো। বলে তুমি ভাই এই খেলা কোথায় ছিল এতদিন, তুমি এই খেলা খেলো নাই কেন আগে? সে কিছুই বলে না, মাথা নিচু করে আছে। বলে ভাই বলো, তোমার এই অংশটা বলো, আজকে তোমাকে আমার মনে হয় নাই তুমি খেলছো, ঘটনাটা কি বলো? তখন সে বলে, স্যার আমার সাথে একজন বৃদ্ধ মানুষ আসতো, আপনি খেয়াল করছেন কখনো? বলে হ্যাঁ আমি দেখছি একজন বৃদ্ধ মানুষ আসতো তোমার সাথে, আজকে তো আসে নাই, উনি কি অসুস্থ? তখন ওই ছেলেটা উত্তর না দিয়ে বলে, স্যার যে বৃদ্ধ মানুষটা আমার সঙ্গে খেলা দেখতে আসতেন উনি আমার বাবা। আমার বাবা স্যার চোখে দেখতেন না, উনি অন্ধ ছিলেন। উনি আমার সাথে খেলা দেখতে আসতেন, গ্যালারিতে বসে থাকতেন এবং কিছুই দেখতেন না স্যার। যখন আমি বাবাকে নিয়ে বাসায় ফিরতাম তখন বাবা আমাকে অনেক উৎসাহের সঙ্গে বলতেন, তুই আজকে কেমন খেলছিস? তো বাবাকে আমি মিথ্যা কথা বলতাম, বাবা আমি এতটা গোল দিচ্ছি।